অক্ষর বুঝল সে ভুল করেছে। ঘুমন্ত চৈতির অগোচরে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। অপরাধবোধ মুখশ্রী এলোমেলো হয়েছে মন। চৈতি যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই অসভ্য লোক ভাববে। ভালোবাসার বিনিময়ে তখন তিক্ততা সৃষ্টি হবে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, আমায় ক্ষমা করবেন চৈতি, আমি নিজের অজান্তেই আপনার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। জলপট্টির কাপড় ভিজাবে এমন সময় চৈতি বিড়বিড় করে অস্পষ্ট স্বরে কথা বলল, যা অক্ষর বুঝল না। ভোরের আলো ফুটেছে, রোদের তেজ কম, আকাশটা আজও মেঘলা। বৃষ্টি নামবে নামবে ভাব। আম গাছে মুকুল ধরেছে। এখনকার বৃষ্টি মুকুলের জন্য শুভময় নয়, নষ্ট হবার আশঙ্কা। অক্ষর নিঃশব্দে রুম থেকে বের হলো। চৈতি তখনও ঘুমে বিভোর। নিজ রুমে এসেই হাত মুখ ধুয়ে চলল কিচেনে রুমে। ঝালঝাল কিছু বানাবে। বেশিরভাগ একা থাকার কারণে টুকটাক রান্নাবান্না জানে অক্ষর। তাই তো সহজেই চৈতির জন্য ভেজিটেবল স্যুপ এবং নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে ফেলল। চৈতি ঘুম থেকে ওঠার অপেক্ষা শুধু। ঘুম ভাঙল চৈতির। জ্বর ভোগার ফলে শরীর বেশ ক্লান্ত। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল সাইড টেবিল বাটিতে পানি, তারই সাথে রয়েছে রুমাল। মুহূর্তেই বুঝে গেল কাজটা অক্ষর করেছে। মনে মনে লজ্জারা বাসা বাঁধল। লোকটা সারা রাত এখানেই ছিল, তার সেবা করেছিল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। অক্ষর তখন ল্যাপটপ নিয়ে বিজি। চৈতিকে দেখা মাত্রই চোখজোড়া ল্যাপটপের দিকে নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, শরীর কেমন এখন? জি ভালো। এতটুকু বলে আবার প্রশ্ন করলো চৈতি। আপনি গত রাতে আমার রুমে ছিলেন? অক্ষর নির্বিকার ভঙ্গিতে তাকালো, দম নিয়ে বলল, ভয় পাচ্ছিলেন, সেজন্য থাকতে হয়েছে। আপনি জানতেন আমি বজ্রপাতের শব্দে ভয় পাই? হুম, আপনার মা বলেছে। মায়ের সাথে যোগাযোগ কিভাবে হলো আপনার? চোখ তুলে তাকালো, শান্ত কণ্ঠে উত্তর দিল, এখন আপাতত জানার দরকার নেই, জানতে পারলে কষ্ট আপনারই হবে। লাভ কি বলুন, অযথা কষ্ট পাওয়ার। তার থেকে ভালো আপনার জন্য ভেজিটেবল স্যুপ বানিয়েছি, খেয়ে নিন। রিভিউ দিবেন আমার রান্নার হাত কেমন। চৈতি কথা বাড়ালো না। খাবার টেবিলে বসে বাটিতে থাকা স্যুপ খেতে লাগলো। আর চোখে দেখলো অক্ষরকে, এখনও নির্বিকার ভাবে ল্যাপটপে কাজ করছে। লোকটার ল্যাপটপে এত কিসের কাজ সে জানে না, তবে মাঝে মাঝে মনে হয় জীবনের সবটুকু সময় শুধু ল্যাপটপের মধ্যেই সীমাবদ্ধ। ল্যাপটপ তার প্রথম বউ। এখন ল্যাপটপের সতীন বানানোর তার পিছনে উঠে পড়ে লেগেছে। চয়নরা চলে এসেছে। সারা রাত ঘুম হয়নি চয়নের। বোনের চিন্তায় পাগল হবার উপক্রম। এক প্রকার বাধ্য হয়েই ফোন দিয়েছে অক্ষরকে। অক্ষর জানালো রাতে চৈতির জ্বর এসেছে, তাই তো সকাল হতে না হতেই বউ বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে। ভাই ভাবিকে দেখে অবাক হওয়া গলায় চৈতি বলে, তোমাদের তো কিছুদিন থাকার কথা ছিল, গতকাল গেলে আবার আজকেই চলে আসতে। বোনকে বুকে জড়িয়ে ধরে বলল চয়ন, অনেক চিন্তা হয়েছিল আমার, মরে যাচ্ছিলাম প্রায়। তুই কিনা বলছিস আরো থাকতে? ঝুমুর তখন কপট রাগ দেখিয়ে বলল, চৈতি, তুমি ভাবলে কি করে তোমার অসুস্থতার কথা শুনে আমরা আসবো না? আমরা বুঝি তোমার কেউ নয়। হেসে উঠল চৈতি। হঠাৎ মনে পড়ল অতীতের গোপন কথা। প্রশ্ন করল, ভাইয়া, মা যখন বেঁচে ছিল তখন তুমি কেন আমার খোঁজ নাওনি? ফোন দেওয়ার পরেও রিসিভ করনি, তখন বুঝি আমরা তোমার কেউ ছিলাম না? কষ্টে পাথর জমলো চয়নের। আর চোখে দেখলো অক্ষরকে। ঈর্ষা জন্মালো। মনে বলল, কিছু মানুষ আছে যারা দেখতে ভদ্র, কিন্তু মনের ভিতরে রয়েছে শয়তানের কারখানা। সেজন্য আমি তোদের সাথে যোগাযোগ রাখিনি। অক্ষর কানে কথাটা বাজতেই হেসে উঠল। চয়ন মুখ বুজে সহ্য করে নিল সেই হাসি। নীরবেই ঘটল দুজনার যুদ্ধ। কিন্তু ঝুমুর কিংবা চৈতি ঘুণাক্ষরেও টের পেল না নীরব যুদ্ধের পরিণতি। পরপর দুদিন সময় অতিবাহিত হলো। চৈতি এখন সুস্থ। আজ থেকে তার ইনকোর্স পরীক্ষা। সকল প্রস্তুতি নেওয়া শেষ। অনেকে বলে ইনকোর্স পরীক্ষা নাকি কিছু না, কিন্তু চৈতির মনে হয় জীবনে আসা যত পরীক্ষা সবগুলো গুরুত্ব সহকারে সাদরে গ্রহণ করা উচিত। পড়তে যেহেতু হবে তাহলে হেলাফেলা কিসের। রিকশার জন্য দাঁড়িয়ে আছে। চয়নের আজকাল কাজের চাপ খুব বেশি। সকাল সকাল বাসা থেকে বের হয়ে ফেরে অনেক রাতে। ভাই বোনদের মাঝে দুদিন ধরে দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ। ম্যাম চাইলে আমার বাইকে উঠতে পারেন। চৈতি ভেবে বলল, পটানোর চেষ্টা করছেন আবার? যে পটার সে এমনিই পড়বে, চেষ্টা করার প্রয়োজন নেই। এক রোখা মানুষের তেড়া জবাব। আপনি আর একটু সামনে বসুন। আর হ্যাঁ, বাইক ধীরে ধীরে চালাবেন, আমি ভয় পাই।
ভ্রু কুচকে অক্ষর প্রশ্ন ছুড়ল। আজ সূর্য মামা কোন দিকে হতে উঠেছে? ইয়ার কি করছেন? থাক, উঠবো না। আপনার সাথে আমার ইয়ার্কির সম্পর্ক, ইয়ার্কি না হলে চলে? আমার পরীক্ষার দেরি হয়ে যাবে। অক্ষরের বাইকে বসলো চৈতি। ঠোঁটে লাজুক হাসি, চোখে মুখে উৎফুল্লতা। বাহুডোর স্পর্শ করা পাগল করে দিচ্ছে অক্ষরকে। চৈতির লাজুক হাসি আরেকটু বাড়ানোর জন্য বলে উঠল, মনে হচ্ছে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনার কি মনে হচ্ছে বরের সাথে ঘুরেঘুরি করছেন? বাজে বকলে বাইক থেকে নেমে যাব। তাই বুঝি? হৃদয় রংধনুর 7 রঙা ছবি এঁকেছে। এখন শুধু আমার বাড়িতে পা রাখার অপেক্ষা। চৈতি চুপ করে রইল। অক্ষরের কথাগুলো আজ ভীষণ রকমের ভালো লাগছে। দিনকে দিন লোকটার ব্যবহারে অবাক সে। কখনো রহস্যময় পুরুষ, কখনো বা ঠোঁটকাটা, কখনো বা গম্ভীর, কখনো বা জেদি, কখনো বা রাগী। তবে আরেকটি রূপে সে বিমোহিত হয়েছে। লোকটি ভালোবাসতে পারে, ভীষণভাবে ভালোবাসতে পারে। সেদিনের রাতের পর থেকেই চৈতির মন মজেছে একজনের ভালোবাসায়। সেই একজন অক্ষর। বাইক এসে থামলো ভার্সিটির সামনে। চৈতি বাইক থেকে নেমে হাঁটা দিল। পিছন থেকে অক্ষর বলে উঠল, ভালোবাসি বললেন না তো ম্যাম? মুখ বাঁকিয়ে উত্তর দিল চৈতি। ভালোবাসাবাসি এত সহজ নয় সাহেব, ধৈর্য ধরতে হয়। তাছাড়া আপনার মাঝে প্রেম ভাব খুব কম। প্রথমে প্রেমিক হবার চেষ্টা করুন, তারপর না হয় খাঁটি প্রেমিক আমি বানাবো। একবার ভালোবাসি বলেই দেখুন না, আমার মতো খাঁটি প্রেমিকা আপনি খুঁজেও পাবেন না। মনের গভীরতা দিয়ে দেখলে আমার মতো প্রেমিক আপনি দুটো খুঁজে পাবেন না। প্রথমে চোখের খোঁজে প্রেমিক খুঁজবো, তারপর মনের চোখ দিয়ে। আমাকে পেতে হলে ধৈর্য ধরতে হবে যে সহজে চৈতিকে পাওয়া দুষ্কর। চৈতিকে পেতে হলে যুদ্ধের সংগ্রাম করতে হবে। ওকে, তাহলে আজ থেকে আমি যোদ্ধা হলাম। আপনাকে পাওয়ার জন্য যুদ্ধে প্রাণ ত্যাগ হলেও আমার জীবন সার্থ। কপট রাগ দেখিয়ে চৈতি বলল, যুদ্ধের শুরুতে অশুভ কথা বলতে হয় না সাহেব, শুরুটা রাখতে হবে যুদ্ধজয়ী হওয়ার লক্ষ্যে। চৈতি চলে গেল। অক্ষর তখন বুকে হাত রেখে বলল, আপনি ভীষণ ভাগ্যবতী চৈতি। কেননা আমার মতো একজন সুন্দর পুরুষ আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। 20 নম্বরের পরীক্ষা 45 মিনিটেই শেষ। সব কিছু কমন। 30 মিনিট পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়ে হল থেকে। অপেক্ষা করে শান্তা কান্তার জন্য। পরীক্ষা শেষ করে শান্তা পিছন থেকে জড়িয়ে ধরে চৈতিকে। চিল্লিয়ে বলে ওঠে, দোস্ত, আজকের খাতায় কি লিখছি জানিস? কান্তা ও চৈতি ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কি? অক্ষর ভাইয়ের সাথে তোর প্রেম কাহিনী। আজ তো দেখলাম গেটের বাইরে দারুণ প্রেম চলছে। তাহলে ওই দিন কেন আমাদের বাস দিলি? যেভাবে ফোনে বলেছিলি লোকটা বয়স্ক, আমি ভেবেছি হয়তো দাদা নানা টাইপের হবে, কিন্তু কে জানতো পুরো হট চকলেট আইটেম বোমের কথা বলছিস। জয় না থাকলে এটাকেই পটিয়ে ফেলতাম। চৈতির রাগী গলায় বলল, নির্লজ্জ মেয়ে, খবরদার অন্যদিকে নজর দিবি না। তাহলে কাল থেকে অক্ষর ভাইকে কালো টিপ পরিয়ে আনিস, নজর দিব না। দুজনের কথার মাঝে কান্তা নিজের চশমাটা ঠিক করে শান্তাকে প্রশ্ন ছুড়ল, সত্যি কি খাতায় তুই রামলীলা লিখেছিস? শান্তা ভাব নিয়ে বলল, কিছু পারি না, তাই ভাবলাম সাদা খাতা কেন জমা দিব, তাই ওদের প্রেম কাহিনী লিখে আসছি। এজন্য অবশ্য আমাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত, কিন্তু আমাদের ভার্সিটিতে জ্ঞানী মানুষদের কদর নেই, তাই আমিও পাবো না নোবেল। কান্তা তখন শান্ত হেসে বলল, এবারে খাতা ইকবাল স্যার দেখবেন। উনি মুখে যেহেতু বলেছেন খাতা দেখবেন, তাহলে দেখবেন। তোকে নোবেল প্রাইজ নয়, সোজা বান্দরবনের সার্টিফিকেট ধরিয়ে দিবেন। চৈতির শাস্তি অবশ্য ভিন্ন। চয়ন ভাইয়াকে ডেকে খাতা দেখিয়ে ওর শাস্তি দেওয়া হবে। কান্তার কথায় হকচকিয়ে উঠল বাকি দুজন। মাথায় হাত দিয়ে শান্তা বলল, আমি কেন সব জায়গায় বাস খাই? বয়ফ্রেন্ড সবসময় বাসের উপরে রাখে। কদিন আগে অক্ষর ভাই, বাসায় তুই, এখন আবার পরীক্ষার খাতা। দুনিয়াতে আমি একাই বুঝি বাস খাওয়ার জন্য জন্ম নিয়েছি। চৈতি তখন হা হুতাশ নিয়ে বলল, শুধু বাস খাওয়ার জন্য না রে, অন্যদের সেই বাস খাওয়ানোর জন্যেও তোর জন্ম। ভাইয়া যদি জানতে পারে অক্ষর ভাইয়ার কথা, তাহলে একদম শেষ আমি। প্রেম সূচনা হবার আগেই ইতি টানবে। ভাইয়া জীবনেও মানবে না এই সম্পর্ক। তাহলে এখন কি করা উচিত? খাতাটা সরাতে হবে, যে কোনো মূল্যেই হোক। কিন্তু কিভাবে? বিকাল শুরু হতেই আবারও আজ বৃষ্টি শুরু।
চাল ভাজা মাখিয়ে টিভির সামনে বসলো ঝুমুর। বৃষ্টির দিনে ভাজা পোড়া খাবার খেতে ভীষণ লাগে। চাঁদ ও চৈতির ছবি আঁকছে। চাঁদের ড্রয়িংয়ে বেশ ঝোঁক। চৈতি টুকটাক আঁকিবুকি করতে পারে। চাঁদ বিকাল হলেই ফুপির কাছে রং পেন্সিল নিয়ে বসে। অক্ষর ও চয়ন অফিসের কাজ করছে। ঝুমুরের একা থাকতে ভালো লাগছে না। ভাজা পোড়া খাবার একা খাওয়া যায়? তাই তো বাটি নিয়ে অক্ষরের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। শুনতে পেল অক্ষর চয়নকে বলছে, ঝুমুরকে বিয়ে করার উদ্দেশ্য আমি জানি না ভাবছো? থমকে দাঁড়ালো ঝুমুরের পা। প্রশ্ন করল, আমাকে কেন বিয়ে করলে চয়ন? দরজার সামনে ঝুমুরকে দেখে দুজনেই অবাক হলো। চয়নের চোখে ভয়। অক্ষর কিছু মুহূর্ত নীরবতা পালন করে গম্ভীর কণ্ঠে বলল, তোকে ভালোবাসে চয়ন, সবসময় হাসি খুশি রাখতে চায়, সেজন্যই বিয়ে করেছে। ফিল্মের নায়িকাদের মতো সিরিয়াস হচ্ছিস কেন? চয়ন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জীবনে প্রথম কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো অক্ষরের পানে। দাদা ভাইয়ের কাছ থেকে উত্তর শুনে লজ্জা পেল ঝুমুর। বাটি বিছানার ওপর রেখে তাড়াহুড়োই বলল, বাদাম এনেছি, তোমরা খেয়ে নিও, আমি আসছি, কাজ আছে। ঝুমুর দ্রুত পা ফেলে রুম থেকে চলে গেল। চয়ন হাঁপ ছেড়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ধন্যবাদ স্যার। তোমার ধন্যবাদ পাওয়ার জন্য আমি মিথ্যা বলিনি চয়ন। ঝুমুরের মুখে হাসি ফোটানোর জন্যই বলেছি। আমার সহজ সরল বোনের সাথে তুমি যে খেলাটা খেলেছো, তার জন্য আমি তোমায় কখনোই ক্ষমা করব না। ভালোবাসার অন্যায় ছিল স্যার? ভালোবাসা অন্যায় নয়, কিন্তু তোমার উদ্দেশ্যটা ঠিক ছিল না। গাল ফুলিয়ে দম নিল চয়ন। গম গম গলায় বলল, আমার উদ্দেশ্য ঠিক না থাকলেও আমি অন্য কারো পরিবারের সমস্যা সৃষ্টি করিনি। এখন আমি এবার ভুল বুঝতে পেরেছি। আপনার বোনকে মন থেকে আমি ভালোবাসি, শুরু থেকে জীবনের শেষ অবধি বেঁচে যাব। কিন্তু আপনি যে আমার মায়ের সাথে আমার দূরত্ব সৃষ্টি করেছিলেন, তাকে মিটবে? তোমার মায়ের সাথে আমি তোমার দূরত্ব সৃষ্টি করিনি চয়ন, বরং তুমি নিজেই দূরত্ব সৃষ্টি করেছো। বারবার মিথ্যা বলে ঠকিয়েছো, মানুষটির সম্মান নষ্ট করেছো, বিশ্বাস ভেঙেছো, উঁচু মাথা নিচু করে দিয়েছো। তারপরও বলছো তুমি অন্যায় করোনি। মৃত্যুর আগ পর্যন্ত উনি তোমায় না খবর পাঠিয়ে আমায় পাঠাতো, তখন তুমি কেন রাগ মনে পুষে রাখলে? পা ধরে ক্ষমা চেয়ে দেখতে মানুষটা তোমায় ক্ষমা করে কিনা। তবে হ্যাঁ, আন্টি আমায় বলেছে তোমার জন্য ওনার মনে রাগ ছিল না, ছিল অভিমান। মায়েরা সন্তানদের প্রতি রাগ করে থাকতে পারে না, কারণ মায়েরা চায় না সন্তান তাদের কষ্টে থাকুক, অভিশাপের মুখ জ্বলে পড়ুক। এক নিঃশ্বাসে কথাগুলো বলল অক্ষর। চয়ন মাথা নিচু করে রাখল। তারপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমার মায়ের প্রতি আপনার বেশ দরদ, কিন্তু আপনার বাবার প্রতি আপনার দরদ নেই কেন? বড় ছেলে হিসেবে ওনার পাশে থাকা আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না স্যার? ঠোঁট চেপে হাসল অক্ষর। গভীর চোখ জোড়া চয়নের চোখের দিকে নিক্ষেপ করে বলল, তুমি বুঝবে না চয়ন, সময় হোক তখন নিজের চোখে না হয় দেখে নিবে। পড়ায় মনোযোগ দিতে পারছে না চৈতি। বারবার মনে হচ্ছে স্যার বুঝি এই খাতাটাই দেখল। অক্ষর না হয়ে অন্য ছেলে যদি হতো তাহলে চয়ন আপত্তি করতো না, কিন্তু অক্ষরকে নিয়ে ঘোর আপত্তি চয়নের। হয়তো বড় শ্যালক, বয়সের তুলনায় অনেক বড়, আপত্তি হবারই কথা, কিন্তু প্রেম তো সে বেশ বেহায়া। ফোনটা হাতে নিয়ে অক্ষরের ফোনে মেসেজ পাঠালো, ইম্পর্টেন্ট কথা আছে, জলদি ছাদে আসুন। প্রেম নিবেদন করবেন বুঝি? তাহলে আমায় আর যুদ্ধ করতে হচ্ছে না। স্বপ্ন না দেখে তাড়াতাড়ি ছাদে আসুন, তো দরকার আছে। 5 মিনিট অপেক্ষা করুন ম্যাম, আসছি। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল চৈতি। কয়েকদিন ধরে বৃষ্টি, সে কারণে স্যাঁতস্যাঁতে হয়ে আছে ছাদ। গাছের পাতা ছড়িয়ে ছিটিয়ে একাকার। এখনও বাতাসের বেগ কমেনি। এলোমেলো চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারংবার। ওড়না দিয়ে মাথার ঘোমটা টানার বৃথা চেষ্টা করলো চৈতি। কপাল কুঁচকে আকাশের দিকে তাকালো। কালো আকাশের বুকে কালো মেঘ। একটু পরেই নামবে রিনঝিনিয়ে সুর তুলে বৃষ্টি। বৃষ্টিতে সমস্যা না থাকলেও বজ্রপাতে ভীষণ সমস্যা চৈতির। ঝুমুর নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই রুমে চলে আসবে। আজ সারা রাত ঝুমুর থাকবে চৈতির সাথে। হঠাৎ মনে পড়ে গেল সেদিনের রাতের কথা। লজ্জায় লাল হয়ে গেল চৈতি। শান্তা থাকলে বলতো, চৈতি, তোর গাল দুটো খুব সুন্দর লাগছে, আয় টেনে দি, এক্ষুনি কিস করে ফেলতে ইচ্ছে করছে। আবারও লজ্জায় শিউরে উঠল চৈতি। ভাবলো অক্ষর এখন তাকে দেখে কি বলতো। ঠোঁটকাটা লোক, সুবাদে নিশ্চয় শান্তার থেকেও এক কাঠি ওপরে কথা বলবে। মনে মনে ভাবনাগুলো তাকে ভীষণ লজ্জা দিচ্ছে। জিভে কামড় দিয়ে বলল, ছি চৈতি, ঠোঁটকাটা লোকেদের সাথে থাকতে থাকতে অশুভ হয়ে যাচ্ছিস তুই। পিছন থেকে অক্ষরের কণ্ঠস্বর ভেসে আসলো, কি ভেবে লজ্জা পাচ্ছেন ম্যাম? বিয়ের পরের রাতগুলোর কথা ভেবে?
দৃষ্টি নিচু করে উত্তর দিল চৈতি। বাজে কথা বন্ধ করেন তো, লজ্জা লাগছে আমার। তাই বুঝি? এখন লজ্জাবতীকে দেখার জন্য জরুরি তলবে ডেকেছেন ম্যাম? আকাশের অবস্থা খুবই বাজে, সকালে দেখলে হবে না লজ্জাপতিকে? আবারও লজ্জায় হিমশিম খেল চৈতি। মনে মনে মারাত্মক কিছু বাক্য ব্যয় করে উত্তর দিল। শান্তা আমাদের অনেক বড় বিপদে ফেলেছে। আপনার ওই বান্ধবী তো বিপদের বড় বোন, উল্টাপাল্টা কাজ করা ছাড়া আর হবি নাই। বলুন কি বিপদে ফেলেছে? দীর্ঘশ্বাস ছেড়ে সব ঘটনা খুলে বলল চৈতি। কাহিনী শুনে চোখ মুখে উৎকণ্ঠা প্রকাশ না করে স্বাভাবিকভাবেই বলল অক্ষর। এখানে সমস্যা কোথায় খুঁজে পেলাম না। চোখ দুটো বড় বড় করে বলল চৈতি। ভাইয়া জানলে কি হবে জানেন? হ্যাঁ জানি তো, খুশি হবে সে। এতদিন আমি তাকে ছোট বোনের জামাই হিসেবে প্যারা দিয়ে এসেছি, এখন সেও আমায় ছোট বোনের হবু বর হিসেবে প্যারা দিবে। সুদবোধ। কপালে চিন্তার ভাঁজ, আদলে রাগের পূর্ণ আভাস। মুখ ফুলিয়ে রক্তিম সুরে শুধাল। আপনার সাথে পরামর্শ করা আমার ভুল হয়েছে। বিপদ যেহেতু আমার, রক্ষা সেহেতু নিজেকেই করতে হবে। চৈতি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অক্ষর শক্ত হাতে চেপে ধরল চৈতির হাত। একদম কাছে এসে এলোমেলো চুলগুলোকে স্পর্শ করে ঠোঁটে আঙ্গুল ঘুরিয়ে নেশাময় কণ্ঠে বলল। চিন্তা করবেন না, চয়ন কিছুই জানতে পারবে না। কিভাবে? আমি বুঝে নিব, আপনি বরং চিন্তামুক্ত থাকুন। তারপর চৈতির চিবুকে স্পর্শ করে চোখে চোখ রেখে নেশালো সুরে আবারও বলল। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমায় ভোলা কত যে কঠিন। কান্তা মুখ ভার করে বসে আছে। পরীক্ষা শেষ হলো আজ, কিন্তু আদলে নেই খুশির জোয়ার। কারণ বিয়ের কথা চলছে বাসায়। ছেলে ইঞ্জিনিয়ার, সম্পর্কে তার কাজিন। বিজয় কয়েক সেকেন্ড চুপ থেকে প্রশ্ন করল। আমার বাবা মাকে পাঠাবো। বাবা মেনে নিবে না হয়তো। হয়তো বলে শব্দ হয় না কান্তা। ওনাদের একবার আমাদের সম্পর্কের কথা বলে দেখো, হতে পারে সম্মতি দিয়ে দেবেন তারা। সত্যিই বলবো? শান্তা, জয়ের কথাও বলতে পারো। যমজ পাত্র, রাজি হবার সম্ভাবনা রয়েছে। আচ্ছা। কথাগুলো বলে ফোন কাটলো কান্তা। তারপর ভয়ে ভয়ে বাবা মায়ের রুমে প্রবেশ করলো। মেয়েকে রুমে আসতে দেখে মুমিন হক প্রশ্ন ছুড়লেন। বলবে কিছু? আশপাশ না ভেবেই বলে উঠল কান্তা। বাবা, আমি একজনকে ভালোবাসি, বিয়ে আমি তাকেই করতে চাই। মুমিন হক অবাক হলেন। শান্তা যদি বলতো তাহলে হয়তো অবাক হতেন না, কিন্তু বলছে কান্তা। সহজ সরল শান্ত মেয়েটি আজ ভালোবাসার কথা জানান দিচ্ছে। হজম হতে সময় লাগলো। স্ত্রীর দিকে তাকিয়ে আবারও মেয়েকে প্রশ্ন করলো। ছেলেটি কে? ওর নাম বিজয়। নিজেদের ব্যবসা আছে। বাবা মায়ের বড় ছেলে। তবে বিজয়ের যমজ ভাই আছে জয়। শান্তা জয়কে পছন্দ করে। মুহূর্তেই বোমা ফাটলো যেন। মুমিন হক সময় নিয়ে হজম করে সহজ গলায় বললেন। তাহলে আমি তোমার ফুফুকে কি জবাব দেব? বলবো ইঞ্জিনিয়ার ছেলেকে ছেড়ে ব্যবসায়ী ছেলেকে বেছে নিয়েছে, সম্পর্ক ভালো থাকবে? চশমাটা ঠিক করে কঠিন কণ্ঠে বলে উঠল। সম্পর্ক ভালো থাকবেন না কেন আব্বু? আমার নিজস্ব মতামত থাকতে পারে না? বিয়েটা তো পুতুল খেলা নয় যে আজ বিয়ে কাল চলে আসব। সারা জীবনের ব্যাপার। তাছাড়া বিজয় স্বামী হিসেবে আমি অন্য কোনো ছেলেকে মানতে পারবো না। তোমরা নিশ্চয়ই জোর করে আমায় বিয়ে দিবে না? আমায় অসুখী হতে তোমরা দেখতে পারবে? মেয়ের এহেন বক্তব্য শুনে মুমিন হক শান্ত গলায় বললেন। পরশু বিজয়ের পরিবারকে বলবে আসার জন্য। ভালো পরিবার, ভালো পাত্র যদি হয় তাহলে তোমাদের দু বোনকে একসাথে বিয়ে দিয়ে দেবো। জয় ও বিজয়ের সঙ্গে কথা দিলাম। কান্তা অশ্রু নয়নে কৃতজ্ঞতা প্রকাশ করল। মুমিন হক স্মিত হেসে রুমে যেতে বললেন। শান্তা দরজার আড়ালে শুনল সব। খুশিতে গদগদ হয়ে রুমের ভেতর প্রবেশ করে বলল। আব্বু, তুমি কত ভালো। দেখো আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই চমকে যাবে। যমজ ভাই, যমজ বোন, ওয়াও কত সুন্দর। তুমি একসাথে যমজ নাতি নাতনি পাবে, ব্যাপারটা সুন্দর না? স্মিত হাসিটা জোরালো হলো। মেয়েদের মাথায় হাত বুলিয়ে আদর কণ্ঠে বললেন। তোমরা সুখী হলেই আমি খুশি। তোমরা দুজন ছাড়া আমার আর কেউ আছে? সবসময় হাসি খুশি থাকো এই কামনাই করি। আর শোনো, বাবা মায়েরা সন্তানদের খুশি রাখার জন্য সব কিছু করতে পারে। জীবনে রক্ত পানি করে শুধু সন্তানদের খুশি রাখার জন্য। অফিস রুমে মুখোমুখি বসে আছে অক্ষর চয়ন। অক্ষরের হাতে প্রমোশন লেটার। চয়ন গভীর চোখ দিয়ে সেদিকে তাকিয়ে আছে। এক আকাশ কষ্ট বুকের ভিতর জমা রেখে ম্লান হেসে বলল। অবশেষে আমি তাকে ছুতে পারলাম, কিন্তু আফসোস আমার মা দেখে যেতে পারো না। এটার জন্যই তো আমার বোনকে বিয়ে করেছিল চয়ন।
কিন্তু তুমি হয়তো ভুলে গেছো আমি অন্যায়ের বিরুদ্ধে কাজ করি না। আমার বোনকে বিয়ে করলেই প্রমোশন লেটার পেয়ে যাবে, ভাবনাটা ভুল তোমার। কিন্তু এখন আমি নিজের যোগ্যতার লেটার পেয়েছি, ভুলে গেছেন? ভুলিনি, তবে নিজের ভুলটা যদি আগে বুঝতে তাহলে আন্টির সাথে তোমার ভুল বোঝাবুঝি হতো না। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। না বুঝে লোভের বশবর্তী হয়ে কাজটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। চয়নের আফসোস মুখখানি দেখে কিছু বলল না অক্ষর। প্রমোশন লেটার হাতে ধরিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে এলো। চৈতি ফোন দিয়েছে, দেখা করবে। এখনকার সময় শুধু প্রেয়সীর জন্য বরাদ্দ। রাস্তায় পানি জমেছে, সারা রাত আকাশের অঝোর কান্না বৃক্ষ বটে ধুলোবালি পরিষ্কার করে দিয়েছে। টুপটুপ পানি পড়ছে সবুজ পাতা থেকে। সবুজ কাচের দেয়াল, সবুজ রং করা কাঠের বেঞ্চ, কাচের গায়ে বড় বড় অক্ষরে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। জায়গাটা বাস স্টেশন। শুভ্র রঙের জামা পরিহিতা শুভ্র পরীকে হাস্যোজ্জ্বল মুখে বসে থাকতে দেখে বক্ষস্থলে শীতল হাওয়া বয়ে গেল। অক্ষর চৈত্রীর সামনে দাঁড়িয়ে গভীর চোখে নেশা ছড়িয়ে মধুর কণ্ঠে বলল, সে হিম রজনের জোছনা মাখা সিক্ত শুভ্র ফুল, সে নীল আকাশের গানের পাখি বদলা শীতল হাওয়ার দোলা। অক্ষরের হাতে একগুচ্ছ টকটকে লাল গোলাপ। শুভ্র পরীকে বসে থাকতে দেখে বক্ষস্থলে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। 2 লাইন কবিতা আবৃত্তি করে প্রেয়সীর হাতে একগুচ্ছ গোলাপ ধরিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছি? বৃষ্টিময় পৃথিবীতে বৃষ্টি বিলাস করতে যাচ্ছি। শুধুই কি বৃষ্টি বিলাস, কাদা বিলাস হবে না? হেসে উঠল চৈতি, গোলাপ হাতে কপাল কুঁচকে প্রশ্ন করল, ভাইয়া যদি চলে আসে? আসবে না। বাইকের পিছনে বসলো চৈতি, মাথা অক্ষরের পিঠে ঠেকিয়ে চোখ বুজে রইল। লুকিং গ্লাসে চৈতিকে চোখ বন্ধ রাখতে দেখে কেসে উঠল অক্ষর। মুহূর্তেই চৈতি সজাগ কণ্ঠে শুধালো, জেগে আছি, গাড়িতে বসে ঘুমানোর অভ্যাস নেই। তাই বলে আমার পিঠে মাথা রাখবেন? আমার বুঝি লজ্জা নাই? অবাক হওয়ার ভান করে চৈতি জিজ্ঞাসা করল, আপনি আর লজ্জা দুটোই ভিন গ্রহের শব্দ। অপমান করার চেষ্টা করছেন? চেষ্টা নয়, বরং অপমান করেই ফেললাম। অক্ষরের মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে রইল সে। মুখ চেপে হাসলো চৈতি। এই প্রথম লোকটাকে সে বাচ্চাদের মতো আচরণ করতে দেখল। বাইকের সাথে তাল মিলিয়ে বাতাসের গতি দ্রুত বেড়ে চলছে। আকাশে উড়ে বেড়াচ্ছে কালো মেঘের দল। সূর্য মামা রাগ করে মেঘেদের বাড়ি চলে গিয়েছে। রাগ কমলে ফিরে আসবে উত্তাপ তেজে, তখন আকাশে থাকবে সাদা তুলোর পেঁচা। চৈতি গান ধরল, মেঘের পালক চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে, মুগ্ধ চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে তা থই বর্ষা। বাইক থামালো অক্ষর। চৈতি গান থামিয়ে বলল, বাইক কেন থামালেন? নামেন বলছি। চৈতি নামল। অক্ষর বাইক রাস্তার সাইডে রেখে চৈতির সামনে দাঁড়ালো। কালো মেঘের দলেরা বৃষ্টি হয়ে ঝরতে শুরু করলো। অক্ষরের কৃষ্ণ কালো চুল টপকে মুখে এসে পড়ল বাদল ধারা। বাম হাত পিছনে রেখে ডান হাতে চৈতির হাত শক্ত করে ধরে চারদিকে ঘুরিয়ে বাকি গানটুকু ধরল। কাক ভেজা মন জল থই থই, রাত্রির হলো ফর্সা। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি, আলোর বৃত্তে মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে। আজ মেঘেরা বুঝেছে, তাই তো ঝড়ো হাওয়া না বয়ে নুপুরে ছন্দের মতন তাল মিলিয়ে রিমঝিমিয়ে ঝরছে। আকাশের গুরুম গুরুম শব্দরা আজ হারিয়েছে বহুদূরে। চৈতির হৃদয়ে ভয়েরা প্রবেশ করতে যেন না পারে, তাই তো টুপ টুপ পায়ে জল ছুঁয়ে দিচ্ছে। কাপা কাপা ঠোঁটে চৈতি বলল, বাসায় যাওয়া যাক। হুম, আপনি এসেছেন নিজ ইচ্ছায়, কিন্তু যাবেন আমার ইচ্ছায়। ভিজে যাচ্ছে, তাছাড়া আকাশের অবস্থাও খারাপ, বজ্রপাত হতে পারে। আপনি জানেন তো আমি ভয় পাই। চৈতিকে থামিয়ে বলল অক্ষর, পুরো শহর আজ ভিজেছে, নতুনের ছোঁয়ায় মজেছে, ধুলোবালি জমানো বৃক্ষ পাতা সজীবের রঙে সেজেছে। তাহলে আপনি না হয় আজ রংধনুর প্রেমের বাড়িতে নিজেকে সাজান। ফর্সা দুটো চরণে আজ মিশে যাক বাদল ধারা, আজ ছুঁয়ে দিয়ে যাক আমার হৃদয়াক্ষীর কঠিন চিত্ত, হারিয়ে যাক পুরনো জমা ভয়গুলো, বৃষ্টির ধারার সাথে মিশে যাক ভয় ভীতি। একটা দিন না হয় ভয়কে জয় করার চেষ্টা করুন। গলা ভিজিয়ে ঢোক গিলল চৈতি। একবার অন্ধকার হওয়া আকাশের দিকে তাকিয়ে চোখ সরিয়ে অক্ষরকে দেখল।
লোকটি এখনও তার উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শান্ত গভীর নেশালো চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়। তারপর নরম কণ্ঠে শুধালো, আমি পারবো ভয়কে জয় করতে? আমাকে বিশ্বাস করে থাকলে পারবেন। এখন বলুন, আমাকে বিশ্বাস করবেন তো? হুম। তাহলে আজ বৃষ্টিকে ভয় না পেয়ে আনন্দে সময় ব্যয় করুন। চলুন আমরা আজ কাগজের নৌকা বানিয়ে প্রতিযোগিতা করি। কাগজ পাবো কোথায়? হাসালেন, দোকান থেকে আনবো। কাগজের দাম তো আকাশ চুম্বি। কিনে আনবো। এই কথা না বাড়িয়ে চলুন তো। অক্ষর চৈতির হাত ধরে হেঁটে চলছে। দুটো মানবী আজ শিশুসুলভ আচরণ করছে। মজেছে ছোট্টবেলার খেয়া পাতার নৌকা প্রতিযোগিতায়। সন্ধ্যা ঘনিয়ে আসলো। কাক ভেজা হয়ে বাসায় এসে জামা বদলিয়ে চৈতি তখন নিজ রুমে চুল শুকাতে ব্যস্ত। অক্ষরের সাথে থাকা মুহূর্ত অনুভূতির সাগরে কল্পনায় আবারও স্মরণ করল। লোকটার সাথে থাকলে মনে হয় সময় থেমে যায়, ঘড়ির কাঁটা স্থির হয়। অক্ষরের সাথে থাকা সময়গুলো মনে হয় অতি দ্রুতই চলে যায়। হৃদদেশে হতে তপ্ত নিঃশ্বাস ছাড়ল সে। তারপর ফোনটা হাতে নিল। শান্তার নাম্বার হতে 27টি মিস কল, 10টা মেসেজ। কপালে ফুটল চিন্তার রেখা। শান্তার মিস কল দেখে চিন্তা না হলেও কান্তার নাম্বার হতে এতগুলো মিস কল দেখে অবাক হলো। কান্তার নাম্বারে ডায়াল করতেই সাথে সাথে রিসিভ করে উত্তেজিত কণ্ঠে ধমকে উঠল, এই মেয়ে, সমস্যা কি? কতগুলো ফোন দিয়েছি, দেখেছিস? কান্তার উত্তেজিত কণ্ঠে কানে বাজলো চৈতির। আবারও অবাক হলো, শান্তশিষ্ট মেয়েটা আজ ছটফট করছে কেন? বলল সে, হয়েছে কি? আমার হাত পা কাঁপছে কিন্তু। জয় বিজয় আসবে ওদের বাবা মাকে নিয়ে। দোস্ত, আমি ভীষণ নার্ভাস ফিল করছি। যদি ওদের বাবা মা আমাদের পছন্দ না করে তবে কি হবে? অজান্তেই হেসে দিল চৈতি। সোনায় সোহাগা দুটো মেয়েকে রিজেক্ট করার প্রশ্নই যেখানে আসে না, সেখানে এরা ভয় পাচ্ছে। বুঝিয়ে বলল, জয় বিজয় আছে, চিন্তা করিস না। কান্তার হাত থেকে ফোন নিল শান্তা। উৎসাহিত কণ্ঠে বলল, দোস্ত, চিন্তা করবো না মানে? জানিস, আমি তো কাঁপছি রীতিমতো। স্বপ্ন নাকি বাস্তব মিলাতে পারছি না। বিয়ের জন্য পাগলি হয়ে গেছিস, বুঝতে পেরেছি। এখন বল, এইটুকু বলার জন্য এতগুলো মিস কল দিয়েছিস? দুজন একসঙ্গেই বলল, না রে দোস্ত, তোকে আগামীকাল আসার জন্য ফোন দিয়েছি। জানিস তো, আমরা দু বোন, বাবা মা ছাড়া কেউ নেই। এখন যদি আসিস তাহলে একটু ভরসা পেতাম। কিন্তু ভাইয়া। চয়ন ভাইয়াকে নিয়ে ভাবতে হবে না, আমরা ফোন দিয়ে ভাইয়াকে বলবো। চাঁদ মামুনিকে আনতে ভুলবি না কিন্তু। ফোন কাটলো চৈতি। শান্তা কান্তা তাদের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে, কিন্তু তার ভালোবাসা পূর্ণতা পাবে কি? কালো শাড়িতে গোল্ডেন পাড়ের কাজ, আসলের লাল কালো মিক্সড, কানে ঝুমকো, কপালে ছোট্ট টিপ, ডান হাতে গোল্ডেন কালো ব্রেসলেট। বিছানার উপর থেকে পার্স নিয়ে চাঁদকে বলল, চাঁদ মামুনি, দেখো তো আমার কেমন লাগছে। তোমায় পলি পলি লাগতে টুপি। তাই? আমায় তেমন। আমার চাঁদকে তো প্রিন্সেস লাগছে। চৈতির প্রশংসায় দাঁত বের করে হাসল চাঁদ। ননদ মেয়েকে দেখে ঝুমুর ভ্রু কুঁচকাল। তাদের কথাবার্তায় চোখ ছোট করে বলল, তোরা যেভাবে সেজেছিস মনে হচ্ছে তোদেরকেই দেখতে আসবে। কেমন দেখাচ্ছে আমায় ভাবি? অনেক সুন্দর। বলি ননদিনী, আপনার হাবসাব দেখে মনে হচ্ছে ব্যক্তিগত মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন। আমি কিন্তু ধরে ফেলেছি প্রেম রোগে আক্রান্ত আপনি, কারণ আমিও তো একসময় প্রেম রোগের রোগী ছিলাম। চোখ মুখ দেখলেই বুঝতে পারি, এখন শুধু নামটি জানার অপেক্ষা। চোখে মুখে ফুটে উঠল লজ্জা। ঝুমুর ধরে ফেলবে সে বোঝেনি। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কি যে বলো না ভাবি, আমি কেন প্রেম করব? আমায় বুঝাতে এসো না ননদিনী। আজকাল দেখছি সাথে ঘোরাঘুরি একটু বেশিই করো, ফোনে টাইপিং করো, বৃষ্টিতে ভিজে সন্ধ্যায় বাসায় আসো। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি প্রেম করছো। আমায় বলবে না? শেষটুকু অভিমানী কণ্ঠে বলল ঝুমুর। চৈতি মুচকি হেসে ঝুমুরের গলা জড়িয়ে ধরে বলল, তোমায় না বলে আর কাকে বলবো বলো তো? তুমিই তো আমার একমাত্র ভরসা। তুমি ঠিকই ধরেছো, আমি একজনের ভালোবাসায় খুব ভালোভাবেই ফেসেছি, কিন্তু তার নাম এখন বলবো না, সিক্রেট। সুযোগ হলে তোমায় আগে জানাবো। সত্যি তো? পাক্কা, প্রমিস। ঝুমুরকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হলো চাঁদ চৈতি। বেশ কিছুক্ষণ হাঁটার পর চাঁদ মুখ ফুলিয়ে বলল, নেবে না পুতুপি? পাপা গাড়ি নিয়ে তোলে গেতে, আমার পা ব্যথা কলে।
নেব তো মামুনি, সামনেই আমরা বাইকে উঠবো। আত্মা 2 মিনিট হাঁটার পর অক্ষরকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো চৈতি। গায়ে ব্ল্যাক পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস। বয়স 34-এর ওপরে, কিন্তু লোকটাকে দেখে কেউ বিশ্বাস করবে না, বলবে 24-25 হয়তো। অক্ষর চাঁদ চৈতিকে দেখে এগিয়ে আসলো। চাঁদ তো মামাকে দেখে গলা জড়িয়ে বলল, তোমায় অনেক সুন্দর লাগছে মামা। আমার চাঁদ মাকেও তো ভীষণ সুন্দর লাগছে, একদম প্রিন্সেস। 2 হাতে মুখে ধরে হাসলো চাঁদ, তারপর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, টুপিও তোমার প্রিন্সেস বলছে মামা। তোমরা একই রকম জামা কেন পরে তো? এখনকার বাচ্চারা একটু বেশি পাকা। অক্ষর ঠোঁট চেপে হেসে চৈতিকে চোখ মেরে বলল। আমরা কেন সেজেছি ম্যাম? চোখ গরম করে তাকালো চৈতি, তারপর চাঁদকে মিষ্টি হেসে বলল, বাসা কাউকে বলবে না তোমার মামা আমাদের সাথে যাচ্ছে কিংবা ম্যাচিং ড্রেস পরেছে, বুঝেছো মামুনি? চাঁদ মাথা দুদিকে দুলিয়ে বলল, আত্মা বলবো না। অক্ষর চাঁদকে বাইকের সামনে বসিয়ে একবার চৈতিকে দেখল, ফ্লাই কিস দিয়ে ফিসফিসিয়ে বলল, ভয়ঙ্কর সুন্দরীদের প্রেমে পড়তে নেই, কারণ তাদের নেশালো চোখ প্রেমিকের হৃদয় রক্তাক্ত করতে সক্ষম। আপনি একজন ভয়ঙ্কর রমণী। আপনার উত্তাপে আমি জ্বলে পুড়ে দগ্ধ হচ্ছি। প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন রূপে আবিষ্কার করছি। আচ্ছা, আমি একা না, দগ্ধ হয়ে যদি দুজনে একসাথে দগ্ধ হই, তাহলে কি খুব বেশি অন্যায় হবে? নেশাময় কণ্ঠে বাক্যগুলো মধুর মতো লাগলো চৈতির। শরীরে বয়ে গেল লজ্জার শীতল পরশ। আরও একবার অক্ষর দেখল চৈতির লজ্জা মাখা মুখ। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে অক্ষর বলল, চলুন না বিয়ে করে ফেলি। প্রেম সংগ্রাম বাতিল করা যায় না? বিজয়ী ঘোষণা করে আমায় আপনাতে সীমাবদ্ধ থাকতে আদেশ দেওয়া যায় না? প্রেম সংগ্রাম চলবে। আমি যেদিন বলবো সংগ্রাম শেষ, আপনার মুক্তি দিয়েছি, সেদিন না হয় বিজয়ী ঘোষণা করব। জানেন তো, অপেক্ষার ফল মিষ্টি হয়। আমার কাছে আপনি সব সময় মিষ্টি চৈতি। বেশ কিছুক্ষণ সময় চুপ থেকে চৈতি প্রশ্ন করল, জয় বিজয়কে আপনি কবে থেকে চেনেন? ওরাই আপনাকে যেতে বলেছে, তাই তো? জয় বিজয়ের সাথে আমার ইন্টার প্রথম বর্ষে পরিচয়। স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয়েছিলাম। আমি ছোট থেকেই শান্তশিষ্ট ছেলে। পড়াশোনা, বই পড়া, ক্রিকেট খেলা এবং গান, এই 4টা জিনিসে পারদর্শী ছিলাম। বিজ্ঞান বিভাগে কলেজে ভর্তি হওয়ার 2 মাস পরে আরেকটা কলেজের সাথে আরেকটি কলেজের সাথে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জয় বিজয় ছিল কমার্সের ভালো স্টুডেন্ট। কলেজ কর্তৃপক্ষ কয়েকজন ভালো স্টুডেন্ট নিয়ে টিম তৈরি করে সেই টিমে আমি ছিলাম লিডার, জয় বিজয় সদস্য। সেই থেকে ওদের সাথে আমার সম্পর্ক বেশ ভালো। ক্লাস শেষ হলে 3 বন্ধু দেখা করা, ঘোরাঘুরি করা, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা। আমরা 3 জন বিতর্ক প্রতিযোগিতা কিংবা কুইজ খেলার অংশগ্রহণ করলে বিপক্ষ দল এগিয়ে আসতো না। বাহ, তাহলে তো বেশ দাপটে চলতেন। তা বলা যায়। জয় বিজয় তো ম্যানেজমেন্ট নিয়ে অনার্স করেছে, কিন্তু আপনি? আচ্ছা, আপনি কি করেন? আই মিন, জব কি আপনার? আমি তো সারাদিন দেখি ল্যাপটপ নিয়ে পড়ে থাকেন। শান্ত হেসে উত্তর দিল অক্ষর, ডিআইজি। ডিআইজি নাম শুনে হাঁ করে তাকালো চৈতি। বিস্ময় 2 চোখ 2 বার বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করল, আপনি ভাইয়ার সিনিয়র? আপনার ভাইয়া আমার আন্ডারে কাজ করে। এই জন্যেই ভাইয়া আপনাকে ভয় পায়? হতে পারে, কিন্তু আমি জানি না। বাইক এসে থামলো শান্তাকান্তার বাড়ির সামনে। অক্ষর চৈতিকে বলল ভিতরে যেতে, সে অপেক্ষা করবে জয় বিজয়দের জন্য। চৈতি বাসার ভেতরে প্রবেশ করল। শান্তাকান্তার মা রুম দেখিয়ে অন্য কাজে চলে গেলেন। চৈতিকে দেখে জড়িয়ে ধরল দুবোন, মুখ বাঁকা করে বলল, প্রেম তো ভালোই চলছে, বাসা পর্যন্ত এগিয়ে দিচ্ছে, আবার বাসার নিচে দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? তোদের হবু বরেরা বলেছে ওনাকে আসতে, সেজন্যই। শান্তা বলল, আজ কিন্তু ভাইয়াকে দারুণ লাগছে। আমি তো ভাই প্রেমে পড়ে যাচ্ছি। শান্তার কথায় জানালা দিয়ে নিচে তাকালো চৈতি। অক্ষর ফোনে কানে নিয়ে কথা বলছে। চোখ মুখে একরাশ বিরক্ত রাগ প্রকাশ পাচ্ছে। কথা বলার সময় হঠাৎ অক্ষর দোতলায় তাকালো, দেখল তার হৃদয় হরিণী তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ইশারায় বলল, কি হয়েছে? মাথা ঝাঁকিয়ে চৈতি বলল, কিছু না। জয়ের ফ্যামিলি সবাই এসেছে শান্তাদের বাসায়। অক্ষরের জরুরি ফোন আসাতে চলে যেতে হয়। জয় বিজয়কে জানিয়ে নিজ গন্তব্যে
বাড়ি জামাই সে। ড্রয়িং রুমে চলছে বিয়ের আলাপ। পাত্রপাত্রী যেহেতু আগে থেকেই একে অপরকে চেনে জানে, তাই পছন্দ নিয়ে কথা না বাড়িয়ে বিয়ের কথাই বলা হচ্ছে। কিন্তু সমস্যা হলো ছেলেদের বয়স নিয়ে। মেয়েদের থেকে ছেলেরা 14 বছরের বড়। বয়সের পার্থক্য বহুত। মুমিন হক পাত্তা না দিলেও ওনার স্ত্রী সাইদা বেগমের ঘোর আপত্তি। দুটো মেয়ে ওনাদের, বয়স্ক ছেলেদের হাতে তুলে দেবেন না। স্ত্রীকে বোঝাতে হিমশিম খাচ্ছেন মুমিন হক। জয় বিজয়ের ফ্যামিলি আজ করতে পারে, তাই ওনারা আমন্ত্রণ জানিয়ে বিদায় নেন। শান্তা ও কান্তা দরজা আটকিয়ে বসে আছেন। অবরোধ এই মুহূর্ত থেকে জয় বিজয়ের সাথে বিয়ে ঠিক না হলে পানি স্পর্শ করবেন না তারা। চাঁদ ঘুমিয়ে পড়েছে, তাই চৈতি চাঁদকে মুমিন হকের রুমে শুইয়ে দিয়ে দরজার নাড়া দিচ্ছে, কিন্তু দুবনের এক দাবি বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত দরজা খুলবে না। চৈতি বাধ্য হয়ে অক্ষরকে ফোন দিল। আজ মেসেজ না পাঠিয়ে ফোন, ব্যাপার স্যাপার কি ম্যাম? শান্তা কান্তা দরজা খুলছে না। আপনি এখনো ওদের বাসায়? প্রবলেম হয়েছে? চৈতি জানালো সব কথা। অক্ষর 1 মিনিট নীরবতা পালন করে আশ্বস্ত কণ্ঠে বলল, জয় বিজয়কে নিয়ে আসছি, আপনি আন্টির সাথে কথা বলুন। অক্ষর ফোন কাটল। চৈতি সাইদা বেগমের কাছে যায়। চৈতিকে দেখে জড়িয়ে ধরেন সাইদা। কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, আমি মা হয়ে মেয়েদের খারাপ চাইবো কখনো? বলো তো মা, আমি তো ওদের ভালোর জন্য রিজেক্ট করেছি। হঠাৎ মায়ের মতো পরশ পেয়ে চোখ বুঝে রইল চৈতি। কতগুলো দিন পার হলো, মামা গন্ধ পায় না সে। গলা পাকিয়ে কান্না আসলো, কিন্তু এখন অশ্রু বিসর্জন দেওয়ার সময় নয়। বুক ছিঁড়ে আসা কান্নার দলা গিলে বলল, আন্টি, আপনি যদি ওদের অন্য জায়গায় বিয়ে দেন তাহলে কি আপনার মেয়েরা সুখী থাকবে? না মা, আমার শুধু বয়স নিয়ে সমস্যা। বয়স আসল বিষয় নয় আন্টি, আসল বিষয় হলো ভালো থাকা। যে যেখানে ভালো থাকতে চায় আমাদের উচিত তাকে সেখানেই রাখা। শান্তাকান্তার যদি বয়স নিয়ে সমস্যা না থাকে তাহলে তো আমাদেরও সমস্যা হবার কথা না। বিয়ে হবে ওদের, সংসার করবে ওরা, বোঝাপড়া ওদেরই তো করতে হবে। ওরা যেহেতু চাচ্ছে বিয়েটা হোক, তাহলে আমি কিংবা আপনি কেন বারণ করবো বলুন তো? তাছাড়া বেশি বয়সের ছেলেদের মাঝে বোঝাপড়া ভালো থাকে, মানিয়ে নিতে পারে, সংসার সম্পর্কে ভালো জানেও, আবেগ কম, অনুভূতি কাজ করে বেশি। আমার মনে হয় আপনার বিয়েতে রাজি হওয়া উচিত। সত্যি বলছো তো মা? আমি আগে ভেবে দেখিনি, এখন কি করব? আপনাকে কিছু করতে হবে না আন্টি, আপনার যমজ মেয়ের জামাইরা একটু পরেই চলে আসবে। আপাতত শান্তাকান্তাকে কিছুই বলবেন না। আপনি বরং যমজ পাত্রের বাবা মাকে আসতে বলুন আবারও। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ফোন দিল পাত্রদ্বয়ের বাড়িতে। এখন শুধু আসার অপেক্ষা। অবশেষে বিয়ে ঠিক হলো আজ থেকে 7 দিন পর। দুই পরিবারই ভীষণ খুশি। চৈতি বিদায় জানিয়ে চাঁদকে নিয়ে বাসার উদ্দেশ্যে যাত্রা দিল। চৈতির মুখে হাসির ঝলক দেখে অক্ষর বলল, এবার আপনার পালা। আগে যুদ্ধে বিজয় হন, তারপর। আর কত পরীক্ষা নেবেন ম্যাম? ডিআইজি হতেও তো আমার এত সময় লাগেনি, কিংবা কষ্ট করতে হয়নি। আপনার মন পাওয়ার জন্য যত কষ্ট করেছি। কারণ আমি আপনার বস। বসের মন পেতে হলে অনেক কষ্ট করতে হয় ডিআইজি সাহেব। এত তাড়াতাড়ি ধৈর্য হারালে পরীক্ষায় ডাহা ফেল করবেন তো। অক্ষর কখনো পরীক্ষায় ফেল করেনি ম্যাম, তবে আপনার পরীক্ষায় সে ফেল টুস হতে পারে, কারণ ম্যাডাম এখানে খুবই নিষ্ঠুর। জোরে হাসলো চৈতি। অক্ষর সাথে তাল মিলিয়ে হেসে উঠল। মামা ও ফুপির হাসি দেখে চাঁদও হেসে উঠল। তারপর আঁতো কণ্ঠে বলল, আচ্ছা মামা, আমরা হাঁটছি কেন? পাগল হয়ে গেছি? নো মামনি, হাসলে শরীরেও মন ভালো থাকে, তাই আমরা হাসছি। আমিও আবার হাঁটি। চাঁদের কথায় অক্ষর চৈতিকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, বিয়ের পর আমাদের চাঁদের মতো কিউটি পাই চাই, বুঝেছেন? বিয়ে দেরিতে করলেও বাবা কিন্তু তাড়াতাড়ি হব। অশুভ লোক তো আপনি। পুলিশদের ভাষা হবে সুন্দর, সুশীল, কিন্তু আপনার ভাষা তো অশ্লীল। আপনাকে এই মুহূর্তে বরখাস্ত করা উচিত। বউয়ের সামনে যদি অশ্লীল না হই তাহলে সবাই ভাববে আমার ব্যক্তিগত সমস্যা আছে। আমি বাবা সমস্যার কাতারে পড়তে চাই না। তাছাড়া বউয়ের সাথে রোম্যান্স করবো না তো কার সাথে করব? পাশের বাড়ির মেয়ের সাথে? পাশের বাড়িতে চোখ রাখলেই কানা করে দিব বলে দিলাম। ভাব ভাব, কত ভালোবাসা, কিন্তু আমি ভালোবাসা দেখালে অশ্লীল, আপনি দেখালে সুশীল। একেই বলে নারী সমাজ, নিজেরা ঠিক, পুরুষরা ব্যাঠিক। চৈতি মুখ ভেঙচিয়ে বসে রইল। বাইক থামলো তার নির্দিষ্ট গন্তব্যে। চাঁদ ও চৈতি আগে বাসায় প্রবেশ করলো। তার 10 মিনিট পর অক্ষর আসলো।
বিছানা গুছানোর সময় পিছন থেকে ঝুমুরকে জড়িয়ে ধরে চয়ন। কাঁধে মাথা রেখে অভিযোগের কণ্ঠে বলে, আমায় দেখেও আজকাল দেখো না, বড় হয়ে যাচ্ছি। কপট রাগ দেখিয়ে বলল ঝুমুর। স্যার এখন অতি পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হয়েছেন, আমাকে ভালোবাসার সময় আছে? তোমার ভাই আজকাল বড্ড প্যারা দেয়, খিটখিটে লোক একটা, তাই তো সময় দিতে পারি না। আমার দাদা ভাইকে নিয়ে বাজে কথা বলবে না। ঝুমুরের কাঁধে দুহাত রেখে ঠোঁট চেপে বলল। দাদাভাইয়ের জন্য কত দরদ, কিন্তু দরদ নেই শুধু আমার জন্য। সন্দেহ নজরে তাকিয়ে বলল ঝুমুর। হাব ভাব সুবিধা নয়, মতলব কি তোমার? অফিস থেকে ছুটি নিয়েছি 4 দিনের, ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমাকে নিয়ে মানে? হানিমুনে যাব, চাঁদকে রেখে যাবো চৈতির কাছে। 2 দিন আমরা আলাদাভাবে সময় কাটাবো। পাগল হলে নাকি? বাচ্চা মেয়েকে একা রেখে আমি ঘুরতে যাব? চৈতি কি ভাববে ওদের একা রেখে গেলে? 2 দিনই তো, সমস্যা নেই। চৈতি চাঁদের সাথে থাকলে চাঁদের আমাদের দরকার পড়বে না। দাদা ভাই কি ভাববে? তোমার দাদাভাই হচ্ছে বেরসই একজন পুরুষ, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করছে না। তরুণ বয়সে ছেঁকাটাকে খেয়েছিল নাকি? আরেকবার আমার দাদা ভাইকে নিয়ে বাজে কথা বললে তোমার ঠোঁট সেলাই করে দেব। ভয় পাওয়ার অভিনয় করে বলল চয়ন। আমি ভয় পাচ্ছি জান, ক্ষমা করো, আর বলবো না। চয়নের কথায় হেসে দিল ঝুমুর। মনে মনে 2 দিন কোথায় যাবে, কি ড্রেস পরবে সাজিয়ে নিল। অনেক দিন হলো ঘোরাঘুরি হয় না চয়নের সাথে। 2 দিন না হয় একটু ঘোরাঘুরি করা যাক। তাছাড়া অক্ষরের ওপর বিশ্বাস আছে সব সামলে নেবে। চৈতি ও চাঁদের দেখভাল করার জন্য অক্ষর নিতে পারবে। চাঁদ চৈতি সোফায় বসে আছে, চৈতির হাতে চায়ের কাপ। চাঁদ কার্টুন দেখতে ব্যস্ত। চয়ন ও ঝুমুর সকাল সকাল বেরিয়ে পড়েছে। আজকের দিনটা উজ্জ্বলময়, বৃষ্টি নেই। ফুরফুরে মেজাজে চায়ের কাপে চুমুক দিয়ে আর চোখে দেখছে অক্ষরকে। দুপুরের জন্য বিরিয়ানি রান্না করছে অক্ষর, পুরো মনোযোগ তার রান্নাতেই। চাঁদকে সোফায় সুন্দর করে বসিয়ে হাতে পুতুল ধরিয়ে বলল চৈতি। মামনি তুমি কার্টুন দেখো, আমি আসছি। আচ্ছা। চাকু হাতে আলু টুকরো করছে অক্ষর। আরেকটি পাত্রে ভেজিটেবল বসিয়েছে। সুন্দর ঘ্রাণে মোমো করছে রান্নাঘর। জোরে নাক টেনে বড় বড় চোখ করে বলল চৈতি। বাহ, দারুণ সুবাস ছড়িয়েছে তো। সবজি কার জন্য রান্না করছেন সাহেব? রান্নাতেই মনোযোগ দিয়ে অক্ষর বলল। সবজি আপনার জন্য। দিন দিন পাতলু থেকে মোটু হচ্ছেন, তাই আপনার বিরিয়ানি খাওয়া বন্ধ, ভেজিটেবল খান। গাল ফুলিয়ে বলল চৈতি। আমি মোটু হচ্ছি? নিজে তাহলে হাতি হচ্ছেন। অক্ষর সশব্দে হাসল, তারপর চৈতির কানে ফিসফিসিয়ে কিছু বলল। চৈতির কান হঠাৎই গরম হয়ে গেল। চোখ বন্ধ করে মুখ থেকে উচ্চারণ হলো। আপনি ভীষণ অশুভ লোক তো, লাজ লজ্জা আপনার ধারের কাছেও নেই। আমার মনে হয় লজ্জারও আপনার কাছে আসতে লজ্জা পায়, এই ভেবে যে ওদেরকে না আবার লজ্জায় ফেলে দেন আপনি। 1 চামচ তরকারি বাটিতে নিয়ে চৈতির সামনে ধরে অক্ষর বলল। আমার লজ্জা নেই, আপনি তো প্রথম থেকেই বলছেন। আজ থেকে নতুন কিছু বলা ট্রাই করেন। নিন, খেয়ে দেখুন আমার রান্নার হাত কেমন। একটু মুখ তুলে তাকালো চৈতি, অবাক হয়ে বলল। ভীষণ ভালো, এত ভালো রান্না তো করতে পারি না আমি। পুলিশ না হয়ে রাঁধুনির প্রতিযোগিতায় নাম দিলে বিশ্ব সেরা রাঁধুনির অ্যাওয়ার্ড পেতেন আপনি। রাঁধুনির অ্যাওয়ার্ড না পেলেও বিশ্বসেরা প্রেমিক অ্যাওয়ার্ড পাবো, কি বলুন? অক্ষরের দুষ্টু কথা শুনে চৈতি চলে আসতে নিতেই অক্ষর চৈতির হাত খপ করে ধরল। তারপর বলল। রান্না শেষ না হওয়া অবধি 1 পাও দরজার বাইরে দিবেন না। কথা অমান্য হলে শাস্তি হবে ভয়ানক। উপায় না পেয়ে দাঁড়িয়ে রইল চৈতি। তবে মনে মনে গালমন্দ করতে ভুল হলো না। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। সুন্দর করে সাজিয়ে ডাইনিং টেবিলে রাখলো অক্ষর। চৈতি বসলো চেয়ারে। অক্ষর চাঁদকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে। বিরিয়ানি মুখে তুলতেই মনে হলো অমৃত খাচ্ছে। চাঁদকে খাওয়ানো শেষ হলে অন্য একটি চেয়ারে বসিয়ে নিজে খেতে লাগলো। হঠাৎ মনের ভেতর শুরু হলো সন্দেহর বীজ। চয়ন হঠাৎ ছুটি চাইল কেন? আবার ঝুমুরকে নিয়ে ঘুরতে গেল 2 দিনের জন্য। চাঁদ কিংবা চৈতি কাউকে সাথে নিল না। চৈতিকে তার সাথে একা রেখে যাবার লোক চয়ন নয়। তাহলে কি অন্য কিছু? সন্দেহ করছে চয়ন। ভাবনার জগৎকে বিদায় জানালো চৈতির শব্দে। দেখলো ফেল করে তাকিয়ে আছে চৈতি। বুড়ো কুচকে প্রশ্ন করল। কি ভাবছেন? মুচকে হেসে উত্তর দিল অক্ষর। কিছু নয়, পুলিশ তো সবসময় মাথায় আসামিদের নিয়েই ভাবতে হয়, আপনি ভাববেন না? বাসায় আসামি নিয়ে ভাববেন না সাহেব।
আমি কিন্তু ল্যাপটপকে সতীন মেনে নিলেও আসামি সতীন মানব না। চোখ বন্ধ করে হাসলো অক্ষর, কিন্তু মনের ভিতর চলছে চয়নের ভাবনা। চয়নের উদ্দেশ্য জানতে না পারা অবধি শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। বসন্তের আরও 2টো দিন অতিবাহিত হলো। চাঁদ ভদ্র বাচ্চার মতো থাকলো চৈতির সঙ্গে। 2টো দিন ছিল অক্ষর চৈতির সুন্দরতম সময়। 3 বেলা রান্না করাটা ছিল অক্ষরের প্রধান ও মুখ্য কাজ। 2 দিন পর ঝুমুর চয়ন বাসায় আসে, কিন্তু ঝুমুরের মুখে নেই হাসি, চোখ দুটো লাল, ক্লান্ত মুখশ্রী। স্বামীর সাথে ঘোরাঘুরি ভালো হয়নি বোঝা যাচ্ছে। চৈতি মনোযোগ দিয়ে ঝুমুরকে পর্যবেক্ষণ করে চলছে। হাসি খুশি থাকা মেয়েটির মুখে কষ্ট দুঃখের চিহ্ন। সন্দেহ গলায় প্রশ্ন ছুড়ল, ভাবি তোমার কি হয়েছে? হঠাৎ করেই চৈতির কণ্ঠে ঝুমুরের বুকে কাচের মতো বিঁধল। চেত করেই জবাব দিল, আমায় নিয়ে ভাবতে হবে না তোমাদের, ভাই বোন দুজনেই সমান, অন্যের কথা ভাবতে চায় না, স্বার্থপর। আধার ঘনিয়ে আসলো চৈতির জীবনে। হঠাৎ ঝুমুরের কি হলো জানার জন্য মন উসখুস করছে। চয়ন যে খারাপ কিছু করেছে বুঝতে বাকি নেই চৈতির, কিন্তু এখন সে ঝুমুরকে প্রশ্ন করবে না। মেয়েটার মন খারাপ, অযথা কষ্ট বাড়িয়ে লাভ নেই। তাই তো ভাই আসার পর কথা বলবে সামনাসামনি। রাত 8টা। চয়ন বাসায় এসেছে আধ ঘন্টা আগে। সকাল থেকে পানি ছাড়া অন্য কিছু মুখে তোলেনি ঝুমুর। চৈতি বললেও শোনেনি, বরং উল্টো ঝাড়ি দিয়েছে। ঝুমুর খায়নি বলে সেও খাবার মুখে তুলতে পারেনি। চাঁদকে খাইয়ে দাইয়ে নিজের সাথেই রেখেছে। চয়নের ওপরের রাগটা চাঁদের ওপরে তুলতে চাইছে ঝুমুর। বুঝতে পেরে চৈতি চাঁদকে ঝুমুরের কাছ থেকে দূরে রেখেছে। চাঁদ মামুনি তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। চৈতি উঠতে যাবে তখনই ওড়না ধরে চাঁদ। ছোট্ট মুখটি তখন বিষাদের ছায়া। কান্না মাখা গলায় বলে, মাম্মা পাপা ঝগড়া করলে তে পুতুপি, মাম্মা আমার কোলে নেও না, মাছি দুদু আমার ওলা। চাঁদকে বুকে জড়িয়ে ধরে চৈতি। বাবা মায়ের অভিমানের দেয়ালে চাপা পড়ে আছে ছোট্ট চাঁদ। মনে মনে সিদ্ধান্ত নিল আজকেই ভাই ভাবির সম্পর্ক ঠিক করবে, যেভাবেই হোক। মামুনি তোমায় আমরা ভীষণ ভালোবাসি, তোমার মাম্মা পাপাও ভালোবাসে। আজ তুমি আমার সাথে থাকো, দেখবে সকাল হলেই সবটা ঠিক হয়ে গেছে। তুমি ম্যাজিক করবে? হ্যাঁ, তো আমি ম্যাজিক করব। আমার চাঁদ মামুনির জন্য আমি আজকে ম্যাজিশিয়ান হয়ে যাব। তুমি ঘুমিয়ে পড়ো, জেগে থাকলে আমি ম্যাজিক করতে পারবো না। ঠিক তাই না? যাও ঘুমো। চাঁদ বিছানায় চোখ বন্ধ করলো। চৈতি মাসি পিসির ছড়া, চাঁদ মামার ছড়া বলে ঘুম পাড়িয়ে দিল। চাঁদ ঘুমাতেই হাঁটা দিল ভাই ভাবির রুমে। চয়নের রুমের কাছে আসতেই শুনল ধমকের শব্দ। ঝুমুরকে কথা শোনাচ্ছে। আর একটু মনোযোগী হয় কথাগুলো শোনার জন্য আড়ালে দাঁড়ালো। শুনতে পেল চয়ন বলছে, তোমার ভাইকে বলবে আমার বাসা থেকে বের হয়েছে। লজ্জা করো না আমার বোনের সাথে প্রেম করতে? ছি, উনি কি ভুলে গেছেন চৈতি ওনার কত ছোট হবে? ঝুমুরও কম যায় না। চয়নের মুখের ওপর বলতে লাগলো, তোমার বোন তাহলে ধোয়া তুলসী পাতা? আমার দাদা ভাই বাসা থেকে বের হলে তোমার বোনকেও বের হতে হবে। তোমার বোনের দোষ নেই, সে কি আমার দাদা ভাইয়ের সাথে প্রেম করছে না? আমার রাগ ওঠাবে না ঝুমুর, আমি কিন্তু বাধ্য হব গায়ে হাত তুলতে। ধৈর্যের পরীক্ষা নিও না। বোনের কথা বলতে রাগ উঠে যাচ্ছে, তাহলে আমার আপন বড় ভাইকে নিয়ে যখন বাজে কথা বলো আমার রাগ ওঠে না? তোমার বোনের বয়স এত কম নয় যে তার সাথে আমার দাদা ভাই চোরাচুরি করবে। চৈতি পাত্তা না দিলে আমার ভাই তোমার বোনের সাথে প্রেম করতো না। আগে নিজের বোনকে সামলাও, তারপর আসবে আমার দাদা ভাইকে নিয়ে কথা বলতে। চয়ন এবার অসম্ভব একটি কাজ করে বসল। ঝুমুরের গায়ে হাত তুলল। ঝুমুর গালে হাত দিয়ে অশ্রু চোখে তাকিয়ে রইল ভালোবাসার মানুষটির মুখ পানে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে চয়ন তার গায়ে হাত তুলেছে, সে ভাবতেও পারছে না। চোখের পানি এবার রাগে পরিণত হলো। কলার চেপে ধরল চয়নের, তারপর স্পষ্ট ভাষায় বলল, আমাকে নিয়ে ঘোরাঘুরি ছিল তোমার প্ল্যান, তাই তো? আমাকে একা রেখে তুমি বাসার আশেপাশে সময় কাটিয়েছ। আমি ফোন দিলে বন্ধ করে রেখেছ, ভালোবাসার কথা বলে বিশ্বাসঘাতকতা করেছ। বিশ্বাস করে আমার ছোট্ট মেয়েটাকে এখানে রেখে তোমার সাথে ঘুরতে গিয়েছিলাম, আর তুমি কি করলে? আমাকে রিসোর্টে তালা বন্ধ করে চলে আসলে। আমার যদি কিছু হয়ে যেত তখন? আমাকে নিয়ে ভাবার সময় আছে তোমার?
তোমার সময় তো সব তোমার বোনকে নিয়ে। তাহলে থাকো তোমার বোনকে নিয়ে, আমি এক্ষুনি চলে যাব তোমার মেয়েকে নিয়ে। স্বার্থপর মানুষের সাথে আমরা থাকবো না। ঝুমুরের মুখ চেপে ধরল চয়ন, রক্তিম কণ্ঠে বলল, আমার বাসা থেকে বের হলে মেরে ফেলবো। তুমি শুধুই আমার, তুমি আমার, শুধুই আমার। আমাকে একা রেখে যাবার কথা বললে খুন করে নিজেকে শেষ করে ফেলবো। আগেই বলেছি, আমার জীবনে তুমি, চাঁদ ও চৈতি, তিনজন নারীর অবস্থান অনেক উপরে। রাগ দেখাবো, ভালোবাসা দেখাবো, তাই বলে চলে যাবে তা মানতে পারবো না। আমি ব্যথা পাচ্ছি চয়ন। চৈতির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তারই জন্য ভাই ভাবির মাঝে ঝগড়া। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো মুহূর্তেই। দোষারোপ করতে লাগলো নিজেকে। উল্টো হাতে চোখ মুছে শব্দ করে বলল, আসবো? চৈতিকে দেখা মাত্রই চয়ন ঝুমুরের মুখ ছেড়ে দিল। ঝুমুর চোখ মুছে উল্টো ঘুরে দাঁড়ালো। চয়ন স্বাভাবিকভাবেই বলল, কিছু বলবি? চাঁদ কান্না করছে। ছোট মেয়ের সামনে ঝগড়া না করলে চলে না? মেয়েটারা কষ্ট তোমরা বাবা মা হয়ে বোঝো না? এই বয়সে যদি দেখে ঝগড়া, তাহলে ওর মনের ভেতর কি চলবে বুঝতে পারছো তোমরা? চয়ন তখন ঝুমুরকে উদ্দেশ্য করে বলল, চাঁদকে নিয়ে আসো। ঝুমুর সময় নষ্ট করলো না, দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। চৈতি তখন চয়নের সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আমায় নিয়ে তোমরা ঝগড়া করো না ভাইয়া, আমার কষ্ট হয়। ভাবি ভীষণ ভালো, ভাবির মতো মেয়ে তুমি দুটো পাবে না। ভুল বুঝে হারাতে দিও না, মিটমাট করে নাও। মেয়েটা খুবই কষ্ট পেয়েছে। যে হাতে থাপ্পড় মেরেছে সেই হাত দিয়ে গালে ভালোবাসার স্পর্শ দাও, দেখবে কষ্ট কম হবে। চৈতি পা বাড়ালো। তখনই পিছন থেকে চয়ন বলল, অক্ষরের সাথে কথা বলা আজকের পর থেকে বন্ধ। আমি কোনোদিন অক্ষরকে বঞ্জাম হিসেবে মেনে নেব না। ছোট্ট একটা দম ছাড়লো চৈতি, কিন্তু কথা বলল না। নিজের রুমে এসে দেখলো ঝুমুর কান্না করছে। হাত রাখলো কাঁধে। চৈতির স্পর্শ পেয়ে ঝুমুর জড়িয়ে ধরলো চৈতিকে। তারপর বলল, আমি ভীষণ খারাপ চৈতি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। যা করেছি সব রাগের বশে। চৈতি ঝুমুরকে জড়িয়ে ধরল। ক্রন্দনরত মিশ্রিত কণ্ঠেই বলল, আমার জন্যই তোমাদের মাঝে অশান্তি ভাবি, পারলে আমায় ক্ষমা করে দিও। দাদা ভাইয়ের সাথে তুমি প্রেম করছো? জোরে নিঃশ্বাস ছাড়লো। তারপর বলল, ভাবি ভেবেছিলাম তোমায় প্রথম জানাবো, সারপ্রাইজ দিব, কিন্তু এইভাবে সারপ্রাইজ হবো ভাবিনি আমি। চয়ন মেনে নিবে না। জানি ভাবি, কিন্তু আমি কি করব? তোমার ভাইকে ছাড়া বেঁচে থাকা দায় আমার। যা বলবো মানতে পারবে তো? হকচকিয়ে উঠল চৈতি। ঝুমুর কি বলবে বুঝতে চাইল। কাপা গলায় বলল, কি করতে হবে আমায়? আজকেই তোমরা বিয়ে করবে লুকিয়ে। বিয়ে হলে চয়ন কিছুই করতে পারবে না। পুনরায় ঘটবে 5 বছর আগের ঘটনা। 5 বছর আগে অক্ষর চয়নকে বোন জামাই হিসেবে মানতে চায়নি, কারণ চয়নকে তার ভালো লাগতো না। ছেলেটা কাজে থেকে অলসতায় বেশি পারদর্শী। অলস প্রজাতির লোক পছন্দ নয় অক্ষরের, কিন্তু তার ওই একমাত্র ছোট বোন কিনা প্রেম করে অলস প্রজাতির গুরু চয়নের সাথে। রাগারাগির এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় পালিয়ে বিয়ে করবে তারা। ভার্সিটির কথা বলে চয়নের সাথে পালিয়ে বিয়ে করে ঝুমুর। বিয়ের পর অক্ষর এ ব্যাপারে আর কথা বলেনি, চুপচাপ নিজের কাজ করেছে। চৈতি তখন নিরাশ হয়ে বলে, তোমার ভাই পালাতে রাজি হবে না ভাবি, উনি ভীষণ ঘাটতেরা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, ভুলে গেছো? দাদা ভাই যদি তোমার প্রতি কনসাল্ট থাকে তাহলে ইমোশনাল ব্ল্যাকমেল করো, দেখবে বাধ্য হয়ে বিয়ে করতে। আমি চাঁদকে নিয়ে যাচ্ছি, তুমি এই সুযোগে বাসা থেকে বের হয়ে দাদা ভাইকে ফোন দাও। তোমার ভাই ভালোবেসে বিয়ে করতে পারলে আমার দাদা ভাই কেন পারবে না? দুজনেই তো ভালোবেসেছে, তাহলে একজন পূর্ণতা লাভ করবে আরেকজন শূন্যতা কেন? অন্যায় হবে না? একটু আগে রাগারাগি মেয়েটা হঠাৎ বদলে গেল। যার জন্য বরের হাতে থাপ্পড় খেয়েছে তাকেই সাহায্য করার জন্য আইডিয়া দিল। চৈতি কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে রইল। অক্ষরকে সে ভালোবেসে ফেলেছে, তাকে ছেড়ে অন্য কাউকে সে বিয়ে করতে পারবে না, হোক না বড় ভাইয়ের অমতেই বিয়ে। সে নিজেই তো আরেকজনের বোনকে না জানিয়েই বিয়ে করেছে, তাহলে নিজের বোনের ক্ষেত্রে নিষেধ কেন? পুনরাবৃত্তি ঘটবে আবার, মনে করিয়ে দিবে কষ্টের পাহাড়। চৈতি ফোন দিল অক্ষরকে। হ্যালো, বলুন ম্যাম। কোথায় আপনি? এই তো বাসার কাছাকাছি। কি হয়েছে? আপনি মোড়ে দাঁড়ান, আমি আসছি। পাগল হয়েছেন? রাতে আপনি বাসা থেকে ভুলে বের হবেন না। আজ আপনার নিষেধ আমি শুনবো না। যদি আমার কথা অমান্য করেন তাহলে
আমায় পাবেন না আপনি। মানে? দাঁড়ান আসি। ফোন কাটলো চৈতি। ভয়ে চোখ মুখ শুকিয়ে কাট। ঝুমুরের কথা শুনে চয়নকে কষ্ট দিতে চাচ্ছে না, কিন্তু নিজের কথা ভেবে আজ স্বার্থপর হতে হচ্ছে। ড্রয়িং রুমে পা বাড়ালো, দেখলো ঝুমুর দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখা মাত্রই বলল, দাদাভাই সহজে রাজি হবে না, বুদ্ধি দিয়ে রাজি করাবে। যদি না পারো ব্ল্যাকমেইল করবে। আমি আছি তোমার সাথে। আর শোনো, বিয়ের পর চয়নকে কিচ্ছু বলতে হবে না। সময় হলে আমিই বলবো। আমি দাদাভাইকে ফোন দিয়ে জানাবো সে যেন এই বাড়িতে না আসে। নতুন ফ্ল্যাট নেই, তুমি চলে এসো বিয়ের কাজ সম্পূর্ণ হলেই, বুঝেছো? চৈতি মাথা ঝেঁকালো, সদর দরজা থেকে বেরিয়ে পড়ল। ঝুমুর দরজা বন্ধ করে বিড়বিড় করলো, চয়ন, এবার দেখো আপন মানুষের কাছে থেকে ধোকা পেলে কত কষ্ট হয়। তোমার কথায় আমার দাদাভাইকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু শেষে কি হলো? তুমি আমার গায়ে হাত তুললে, ভালোবাসার বিনিময়ে থাপ্পড়। বাহ, তোমাকে তো আমি ছেড়ে দিব না। মিথ্যা বলেছ আমায়, ভালোবাসার কথা বলে আটকে রেখেছিলে, তাই তোমারও শাস্তি প্রয়োজন। তুমি আমায় পেয়েছো, তাই আমার উচিত তোমার বোনের ভালোবাসা পাইয়ে দেওয়া। বড় ভাবি এবং বোনের দায়িত্ব পালন করলাম। জানি ভুল পথে, কিন্তু তুমি যে ওদেরকে এক হতে দেবে না। ঝুমুর, কথা তুমি। পানি আনতে তো সময় লাগে। চয়নের চিৎকারে ঝুমুর সজ্ঞানে ফিরে আসলো। সদর দরজা বন্ধ করে পানি নিয়ে নিজ রুমে হাঁটা দিল। আজ সে ভীষণ খুশি, আবারও মিলন হবে দুটো হৃদয়ে। রাত 9টা, আকাশে চাঁদের দেখা নেই, তারা ফুটছে শত শত। মৃদু মন্দা বাতাসের দোলা, সাঁই সাঁই বাতাসের শব্দে মৃদু কাঁপছে চৈতি। ভয়ে ততষ্ট শরীর শিউরে ওঠার মতো সময়। অক্ষরকে দেখতে পেল, বেশ দূরে দাঁড়িয়ে আছে। সাহস পেল মনে, দ্রুত পা বাড়িয়ে চলল অক্ষরের সামনে। চৈতিকে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল অক্ষর, আপনি ঠিক আছেন তো? আমরা এক্ষুনি বিয়ে করব। অবিশ্বাস্য শব্দ কানে বাজতেই কপালে ভাঁজ পড়ল অক্ষরের। ঠোঁট চেপে ধরে বলল, আমি নিশ্চয় স্বপ্ন দেখছি। মুখে বিরক্ত ফুটিয়ে চৈতি জবাব দিল, ইয়ার্কি মস্কারি করার সময় এখন নয়, আমাদের হাতের সময় কম, কাজী অফিস বন্ধ হয়ে যাবে। বিস্ময় দৃষ্টিতে প্রশ্ন করল অক্ষর, আপনার মাথা ঠিক আছে ম্যাম? হঠাৎ বিয়ে? আমরা সকালে কথা বলি। আপনি যদি এখন আমায় বিয়ে না করেন, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো, বলে দিলাম। ধারালো ব্লেড অক্ষরের সামনে ধরল চৈতি। আসার পথে দোকান থেকে কিনে এনেছে। সে জানে অক্ষর সহজে রাজি হবে না। পালিয়ে বিয়ে করার লোক নয় অক্ষর, কিন্তু তাকে তো পালিয়ে বিয়ে করতেই হবে। চয়ন তাদের এক হতে দেবে না। অক্ষর রাগী গলায় ধমকে উঠল। চৈতির হাত থেকে ব্লেড নেওয়ার চেষ্টা করল। চৈতি পিছন দিকে পা বাড়িয়ে বলে উঠল, আমি মোটেও ন্যাকা টাইপের মেয়ে নই অক্ষর। আমি কেমন আপনি খুব ভালো করেই জানেন। ভয় দেখানোর কাজ আমি করি না, স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করি। আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না আমি মজা করছি। আই এম সিরিয়াস। হয় বিয়েতে রাজি হবেন, নয়তো আমার মৃতদেহ দেখবেন। বাম হাতের শিরায় ব্লেড ধরল চৈতি। ভিতরে ভিতরে ভয়ে কাবু। হাত কাটার মতো ভুল সে করবে না, কিন্তু অক্ষর কি রাজি হবে? যদি না হয় তাহলে তো সত্যি সত্যিই কাটতে হবে শিরা। ভয়ে ঢোক গিলল। দুয়া দরুদ পড়তে লাগলো অক্ষরের মনে, ভয় প্রকাশ করানোর জন্য। সৃষ্টিকর্তা সহায় হলো। অক্ষরের চোখে ভয়ের ছাপ। ভয়ের তো দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে জবাব দিল, আমি আপনাকে এক্ষুনি বিয়ে করবো। প্লিজ প্লেট ফেলুন। সত্যি তো? আমি মিথ্যা বলি না চৈতি, আমার ভয় হচ্ছে। আপনি হাত থেকে প্লেট নিচে ফেলুন। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চৈতি ব্লেড ফেলে দিল। একটুর জন্য মনে হলো প্রাণ পাখিটা বুঝি হারাতে চলছে। মনে মনে ভয়কে জয় করে অক্ষরের সামনে দাঁড়িয়ে বলল, এখন চলুন কাজী অফিস। দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল অক্ষর, লুকিয়ে বিয়ে করার মতো লোক আমি না চৈতি, কিন্তু আমি আজ দিশেহারা। আমিও আজ চয়নের মতো অপরাধীর কাঠ করায় দাঁড়িয়ে। আমি বেশি কথা শুনতে চাচ্ছি না, চলুন, নয়তো এক্ষুনি গাড়ি নিচে লাফ দিব আমি। ভাই বোন দুজনের ঘাড়ের রক দ্বারা। চৈতি অক্ষরের কথা ধরল না। বাইকের পিছনে বসল। অক্ষর উপায়ন্তর না পেয়ে বাইক ছাড়ল। উদ্দেশ্য কাজী অফিস। শুনশান নীরবতা। অক্ষর রাস্তায় একটি শব্দ উচ্চারণ করেনি। চৈতি তখন ঘরের মধ্যে ঠিক বেঠিক চিন্তায় মগ্ন। এরই মাঝে কাজী অফিসের সামনে বাইক থামে। দুজনেই নেমে পড়ে। কাজী অফিসের ভিতর চলে আরেক ঝামেলা। সাক্ষী ছাড়া বিয়ে দেবে না কাজী।
এখন সাক্ষী কোথায় পাবে চিন্তায় চৈতি করল। অক্ষরের মুখে বিরক্তির ছোঁয়া, রাগী দৃষ্টিতে দেখছে চৈতিকে, কিন্তু চৈতি এমন একটা ভাব নিয়ে বসে আছে, সাক্ষী থাকুক আর না থাকুক আজ তাকে বিয়ে করতেই হবে। অক্ষর কাজের সামনে দাঁড়িয়ে বিরক্ত নিয়ে বলল, মিয়া বিবি রাজি, এখন আপনি সাক্ষী খুঁজছেন কেন? সংসার কি করবে, আমরা নাকি সাক্ষী? দেখুন স্যার, সাক্ষী ছাড়া বিয়ে হবে না। বিয়ের ডকুমেন্ট তৈরি করার জন্য সাক্ষীর স্বাক্ষর প্রয়োজন। কেন, আমি কি বউকে ছেড়ে চলে যাব? সাক্ষীটাকে দরকার নেই। সাক্ষীর প্রয়োজন হলে আপনি নিজেই সাক্ষী হয়ে যান। আপনার সাক্ষীর উপর বড় দুটো সাক্ষ্য আছে, আর না হলে আপনার পরিচিত কাউকে কিনে নেন। অক্ষরের কথায় হকচকিয়ে উঠল কাজী। নেহাত পুলিশ সেজন্য কিছু বলছে না, তবে মনে মনে রাগে বোম। অক্ষরের সামনে শান্ত হেসে বলল, আমার সাক্ষী কাজে দেবে না স্যার, সাক্ষী ছাড়া বিয়ে হবে না। কষ্ট করে দুজন লোককে খুঁজে আনুন প্লিজ। বাধ্য হয়ে জয় বিজয়কে ফোন দিল অক্ষর। মিনিট 10 মধ্যে দুই ভাই আসলো। অক্ষরকে কাজী অফিসে দেখেই ভরকে গেল তারা। অবাক কণ্ঠে বলল, বিশ্বাস হচ্ছে না তুই ভেগে বিয়ে করতে আসছিস। কাট কাট গলায় উত্তর দিল অক্ষর, ভেগে কি শব্দ, শুদ্ধ ভাষায় বল। পালিয়ে। হঠাৎ পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত কেন? হতাশ কণ্ঠে বলল অক্ষর। ম্যাডামের শখ পূরণ করতে হচ্ছে, ম্যাডাম এখন এই মুহূর্তে বিয়ে করবে। বিজয় তখন অক্ষরের কানে ফিসফিস করে বলল, অঘটন ঘটিয়ে ফেলছিস না তো? সুখবর আছে নাকি? দাঁতে দাঁত চেপে বলল অক্ষর, তোদের মতোই আমাকে ভাবিস? প্রেমের অভিনয় করতে করতে এখন বিয়ে অবধি করালো। আমি না থাকলে বিয়েটা হতো? তাছাড়া আমি বুঝি না তোদের চরিত্র কেমন। শান্তাকান্তাকে জানাবো? দুজনেই দম ছেড়ে বলল, শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেল, আমাদের তো আবার রুম সাজাতে হবে। অক্ষর শব্দ করে হাসল। চৈতি দূর থেকে দেখে চলল। 3জন ছেলে হাসাহাসি করছে, কিন্তু সামনে যাচ্ছে না। হাজার হোক লজ্জা পাচ্ছে সে। সাফেদ মুখশ্রী, লজ্জাদের হানা। আবেশে বিয়ের কাজ সম্পূর্ণ হতে চলছে। কাবিননামায় স্বাক্ষর দেওয়ার সময় চোখ বেয়ে পড়ল অশ্রুবিন্দু। প্রথম অনুভব করল পরিবার ছাড়া থাকার অনুভূতি। চয়নের হাসি হাসি মুখটা ভেসে উঠল, হৃদয় কেঁপে উঠল। ভিতর সত্তা জানান দিল, ভাইকে ঠকিয়ে সুখী হতে পারবি? হাতে আরেকটি সত্তা প্রশ্ন ছুড়ল, অক্ষরকে ছাড়া বাঁচতে পারবি? দুটো প্রশ্নের উত্তর একটি, না। আলহামদুলিল্লাহ কবুল শব্দ দুটো বলার পরই চৈতি হয়ে গেল অক্ষরের অর্ধাঙ্গিনী। শান্তি অশান্তি দুটো শব্দের মাঝে আবিষ্কার করল নিজেকে। চয়ন যদি আজ তাদের মেনে নিত তাহলে শান্তিময় জীবনযাপন করতে পারত, কিন্তু আফসোস, তার জন্য আরও সময় অপেক্ষা করতে হবে। বুঝাতে হবে প্রিয় ভাইকে। জয় বিজয় চলে গেল। চৈতি জানালো সে এখন বাসায় যাবে। অক্ষর তখন কপাল ভাঁজ করে প্রশ্ন করল, বাসরাতে কি হবে? তাড়াহুড়ো বিয়ে করলাম, একা থাকার জন্য নাকি? কাগজে কলমে আপনাকে আমার ব্যক্তিগত পুরুষ বানালাম, কিন্তু ভাইয়া মেনে নেওয়ার পর দুজন ব্যক্তিগত বাসায় থাকবো, বুঝেছেন স্বামী? এটা কিন্তু ঠিক না। বিয়ের আগে একা থাকা যায়, কিন্তু বিয়ের পর একা থাকা ঘোর অন্যায়। আপনি আমার সাথে অন্যায় করতে পারেন না শুভ্রপতি। চৈতি বাঁকা হেসে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন, ভাবি ফোন দিয়েছে, ওয়েট করছে সে। অবাক হয়ে জিজ্ঞাসা করলো অক্ষর, ঝুমুর জানে? বুদ্ধিটা ওনারই। আর শুনুন, ভাইয়া আমাদের কথা জেনে গেছে, এখন আপনি আমাদের বাসায় থাকতে পারবেন না। নতুন ফ্ল্যাট দেখুন, ভাবি বিয়ের কথা জানাতে নিষেধ করেছে। চৈতি সব ঘটনা বলল, শুধু ঝগড়ার কথা বাদ দিয়ে। বোনের গায়ে হাত তুলেছে অক্ষর, সেটা মেনে নেবে না। আবার ঝামেলা যেন না হয়, তাই লুকিয়েই গেল। সবকিছু শুনে অক্ষর বিড়বিড় করল, তাহলে আমার সন্দেহই ঠিক। এই শালা আমাকে সন্দেহ করেছে। বড় শালা বাবু সন্দেহ করে কি হলো, বরং নিজে লস করে আমার লাভ বাড়িয়ে দিল। হাসছেন কেন? শালা বাবুকে সাহায্য করার প্ল্যান খুঁজছি ম্যাম। এতদিন আমায় বহুত জ্বালিয়েছে, এখন থেকে আমার সময় শুরু। আপনারা দুজন হলেন টম এন্ড জেরি, একজন আরেকজনকে বাস দেওয়ার জন্য সুযোগ খোঁজেন। শুধু নোবেল দেওয়া উচিত আপনাদের নীরবে ঝগড়ার জন্য। চৈতিকে বাসায় নামিয়ে অক্ষর চলে গেল। ঝুমুর সদর দরজার কাছেই ছিল। চৈতিকে নিজের রুমে পাঠিয়ে সদর দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেল। বিছানায় শান্ত হয়ে ঘুমাচ্ছে চয়ন। অপলক দৃষ্টিতে ঘুমন্ত চয়নকে দেখে অজান্তে আঁখি পল্লবে অস্ত্র ডুবিয়ে মনে মনে বলল, আমায় ক্ষমা করে দিও চয়ন, এছাড়া আমার কোনো উপায় ছিল না।
ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার কষ্ট হয়তো আমি জানি না, কিন্তু অনুভব করেছি আমি চাই না আমার দাদা ভাই এবং তোমার বোন কষ্ট পেয়ে হারিয়ে যায়। তোমার বিরুদ্ধে গিয়ে আমি তাদের এক করে দিলাম। আমি তুমি ভুল বুঝো না? ঘুমের মধ্যেই ঝুমুরকে বুকে জড়িয়ে ধরল চয়ন। ঝুমুর মাথা রাখল প্রিয় মানুষটির বুকে। চোখ জোড়া বন্ধ করতেই ঘুম পাখিরা হানা দিল দু চোখে। শান্তিময় ঘুম হারিয়ে দিল শত কষ্ট। প্রিয় মানুষের কষ্টগুলো হাওয়াই মিঠাইয়ের মতো মিলে গেল। চৈতির ঘুম হলো না আজ। একটু পর পর জানালার পাশে দাঁড়িয়েই রইল। অক্ষরের ভালোবাসার পরশগুলো মনে হতেই শিউরে উঠল। বাসায় নামানোর আগে নিজেদের মধ্যে একান্ত সময় উপভোগ করেছে দুজন। অক্ষরের উষ্ণ ঠোঁটের ছোঁয়া কপালে ঠেকল। কতটা সময় নিয়ে অক্ষর চৈতির কপালে চুম্বন দিয়েছিল জানা নেই, তবে সময়টা ছিল ক্ষণস্থায়ী। ফোন আসলে চৈতি ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে অক্ষরের নামটা দেখে মুচকি হেসে রিসিভ করল। অপর পাশ থেকে অক্ষর বলল, কেমন আছেন বিবিজান? আপনার বড্ড মিস করছি। আগামীকাল দেখা হবে তো? আগামীকাল শপিং করতে যেতে হবে, শান্তাকান্তা জানিয়েছে ওদের সাথে যেতে। আপনিও আগামীকাল একটা বেনারসি কিনবেন বিবি। আপনাকে লাল বেনারসিতে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আপনি আসবেন আগামীকাল? আপনি বললে আমি নিজের জীবন দিতে রাজি। দেখা করাটা কি এমন ব্যাপার? জীবন দিতে হবে না, বরং বিকেলে চলে আসুন শপিং মলে, ফোন দিয়ে জানিয়ে দিব। ভালোবাসা বাগানের ঝরে যাওয়া ফুল, আর ভালোবাসি মেঘলা নদীর কুল। ভালোবাসি উড়ন্ত এক পাখি, আর ভালোবাসি তোমার ওই দুই নয়নে রাখি। কথাগুলো এক নিমিষে বলে ফোন কাটলো অক্ষর।